এই মিষ্টি হাসির পেছনে রয়েছে অনেক দুষ্টুমি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আজকে কি ঘটলো। আজকে সকালেই ঘুম থেকে উঠে আমি প্রথমেই জল খেয়ে এনার্জি গেইন করে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে। এই দেখো, আমি একদিকে আলু ভাজা আর আরেক দিকে ভাত বসিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা বাজার থেকে মাছ এনেছে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। কারণ হাত দিয়ে মাখালে অনেক সময় হাতে কাটা ফুটে যায় কিংবা কেটে যায়, তো এভাবে খুব সুবিধা হয়। এবার দেখো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য একেবারে রেডি। এবারে মাছগুলো আমি একে একে ভেজে নেব। আমাদের বাড়িতে আবার ডিপ ফ্রাই না করলে কেউ খাবে না, মানে আমার হাজব্যান্ডই খাবে না। তো চলো একে একে আমরা মাছগুলোকে ভেজে নিই ডিপ ফ্রাই করে। আর এদিকে দেখো, আমি একটা মশলা বানাচ্ছি। এখানে আছে সর্ষে আর পোস্ত, এগুলোকে একটু শুকনো অবস্থাতেই মিক্সারের মধ্যে ঘুরিয়ে নেব, যাতে এগুলো সবকটা দানায় ভেঙে যায়। এটার মধ্যে যদি এখন আমি জল দিয়ে বাটতাম, এটা কিন্তু ভালো মতো মিক্সড হতো না। তো দেখো, আমি একটুখানি ঘুরিয়ে নিলাম এটাকে। তো দেখো কত সুন্দর মিক্স হয়েছে। এবার কী করব, আমি এটার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে একটু লঙ্কা দিয়ে বেটে নেব ভালো মতো। যেভাবে শিলে বাটা হয় সেভাবেই কিন্তু বাটা হবে সুন্দর করে। এবার আমি একই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই পেস্টটা ঢেলে দেব। বেশি কষাবো না, কারণ এর মধ্যে সর্ষে আর পোস্ত আছে, দুটোরই কিন্তু বেশি কষানোর প্রয়োজন পড়ে না। তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নিয়ে আমি জল ঢেলে দেব। তারপরে কিন্তু আমি ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে ফেলবো, তাহলেই কিন্তু আমাদের মাছের ঝাল রেডি হয়ে যাবে। তো এটার মধ্যে অনেকে তোমরা কাঁচা তেলও ব্যবহার করতে পারো, মানে রান্নার পরে কাঁচা তেল ব্যবহারও করতে পারো, কিন্তু আমি করলাম না, কারণ এটা সবসময় খাওয়া উচিতও না। খেতে কিন্তু সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল, একবার বানিয়ে দেখতে পারো তোমরা। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রান্না করে ঘরে এসে দেখি যে আমার রাজকন্যা উঠে গেছে, আর উঠেই না গুলুগুলু চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আর দেখবে, বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে মাকে পাশে না দেখলে কান্না করে। আজকে কিন্তু সেটা হয়নি, ও ওঠার আগেই আমি এসে গেছি ওর কাছে, উঠেই আমার মুখটা দেখছে। তো যখন আমি দেখছি যে ও উঠে গেছে, আমার তো খুশির ঠিকানা নেই, কারণ আমি ওকে এখন আদর করতে পারবো। আর বাচ্চাদেরকে আদর করতে কার না ভালো লাগে বলো। আর আমার তো আগাগোড়াই বাচ্চা খুব পছন্দ। আর অন্যের বাচ্চা দেখলে মনে হতো আগে যে একটু চটকাতে দিলে ভালো হয়। এবার মা বাবারা তো সবাই সমান না, যদি পছন্দ না করে, তাই আর সেই সাহসটা করে উঠতে পারিনি। তো যখন নিজের বেবি হলো, তখন আমি ইচ্ছা মতন ওকে আদর করে চটকে, আর ও ভালো মতনই বুঝতে পারে যে ওকে আমি কী করি। আর আমার আদর করা দেখে আমাদের পাশের বাড়ির সবাই বলে যে তোমার বেবি কিন্তু বাড়বে না, এত চটকালে কিন্তু বেবিরা বাড়ে না। এটা কি সত্যি বলো তো? আমার তো মনে হয় না, কারণ বাচ্চাদের গ্রোথ তো তাদের জিনের উপর নির্ভর করে, তাই না? তো এই দেখো, তোমাদের সাথেও খেলবে বলে কি করছে, ও মোবাইলটা নিয়ে তোমাদের সাথে গল্প করবে। আর আমি ওকে স্নান করানোর জন্য এত ওকে চাপাচাপি করলাম যাতে ঘুমের আবেশটা কাটে। তো টাটা করে দিয়ে ওকে চান করিয়ে নিয়ে চলে এসেছি ম্যাডামকে এবার টিপ পরানোর জন্য। কিন্তু আমি ওর হাতে আমাদের জলের বোতলটা দিলাম যাতে ও খেলতে পছন্দ করে। এ দেখো, এটা নিয়ে খেলবে না, ও এখন ওর পাউডারের কৌটো নিয়ে খেলবে। আর এই পাউডারের কৌটোটা এমন সিস্টেম না, কোনো ঢাকনা নেই ওপরে, খুব বাজে সিস্টেম করা। তো যাই হোক, আমি ওকে ওই অবস্থাতেই কোনো রকমের টিপ পরালাম। টিপটা যদিও বা ভালো হয়নি, ঘেটে গেছে। তো কি করবো, এত দুষ্টুমি করলে তো আর টিপ পরানো সম্ভব না। আর আমি ওকে কিন্তু সবসময় টিপ পরাইও না, তোমরা ওর ব্লগ দেখলে বুঝতে পারবে, কারণ ওর পাপা বারণ করেছে ওকে টিপ না পরাতে আর কোনো মেটালের জিনিস না রাখতে গায়ে। দেখবে ওর হাতে চুড়িও পরাই না আর পায়ে মলও পরাই না, কারণ
ওর পাপা বলে যে এখন যদি তুমি ওকে এসব পড়াও, ওর যদি সমস্যা হয় কোনো, ও বলতে পারবে না। তো আমি ভাবতাম যে সমস্ত বাচ্চাদের কি সুন্দর করে সাজিয়ে রাখে, আমি আমার বাচ্চাকে একটু সাজাতে পারবো না। প্রথম একটু মনটা খারাপ লাগতো, কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও দেখার পর আমার এই ধারণাটা পাল্টেছে। একটা ভিডিওতে দেখছি যে বাচ্চাটার এমন অবস্থা হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে এসছে বাচ্চাটা খুবই কষ্টে জর্জরিত, কিন্তু বলতে পারে না বলে মা বাবারাও বুঝতে পারছে না যে কিসের থেকে এরকম হয়েছে। তো ডাক্তারটা এক দেখাতেই বলে দিয়েছে। তো তার থেকে মনে হয়েছে না, আমার হাজব্যান্ড যেটা বলেছে সেটা হয়তো ঠিকই বলেছে। এবার দেখো আমি কুহুর জন্য ওর পছন্দের খাবারটা তৈরি করব। বলো তো এটার মধ্যে কি কি আছে, চলো দেখা যাক কিভাবে আমি এটাকে তৈরি করলাম। এটা একটা প্রেসার কুকারের মধ্যে টমেটো, মিষ্টি আলু, একটু মুসুর ডাল আর আমরা যে ভাত খাই সেই ভাত নিয়ে প্রেসারে 4 থেকে 5খানা সিটি দিয়ে নিয়েছিলাম। এ দেখো কুহু কিন্তু আমাদের সাথে ওর খাবার তৈরি করতে আসছে, ও নিজে তৈরি করবে ওর খাবার, আমাকে কিছুতেই একা আসতে দেবে না রান্নাঘরে। তো চলো ওকে নিয়েই আমরা দেখাই। দেখো 4-5টা সিটি দেওয়ার পর কি অবস্থায় এসছে। এটার মধ্যে একটু জল হলে আর একটু ভালো হতো, আজকে জলটা একদম কম হয়ে গেছে। এবার দেখো আমি এটাকে যতটা পারবো হাত দিয়ে স্ম্যাশ করার চেষ্টা করব। এভাবেই কিন্তু আমার কুহু এটাকে ভালো খায়। দেখো খাওয়ার জন্য কান্না করছে, তোমরা ভেবো না ও এটা খেতে চাইছে না বলে কান্না করছে, ও কিন্তু এটা খুব ভালো খায়। দেখো ও এত ভালো খাচ্ছে যে হাত পা ছড়িয়ে নাচ করছে। ও কিন্তু এটা করে যখনই ওর আনন্দ হয় বা খেয়ে কি কোনো কিছু মজা লাগে। ওরও কিন্তু এখনও একটা দাঁতও ওঠেনি, সেই অবস্থাতেই কিন্তু ও এইভাবে হালকা স্ম্যাশ করা খাবার খুব ভালো খায়। বরঞ্চ ও যেটা আর কি ফুল স্ম্যাশ করা, মানে মিক্সির মধ্যে দিয়ে স্ম্যাশ করা, সেটা কিন্তু খেতে চায় না, অতটাও ভালোবাসে না আর কি। খেতে চায় না বলবো না, খায়, কিন্তু অতটা ভালোবাসে না এটার মতো। তো আমি ওকে তবুও দিই মাঝের মধ্যে স্ম্যাশ করা, একদম স্ম্যাশ করাও দিই, আবার এভাবে হাত দিয়ে টিপেও ওকে খাওয়াই। কারণ দুটো খাওয়ানোর অভ্যাস থাকাই ভালো, কারণ কখন কোনটা দরকার পড়ে বলা তো যায় না। আর দেখবে সবসময় যদি এভাবে সলিড খায়, মানে হালকা স্ম্যাশ করা, তাহলে হয়তো গ্যাসও হতে পারে বাচ্চাদের। এই খাবারটা ভালোভাবে খাওয়ানোর পর দেখাচ্ছি ও মিক্সিতে ঘোরানো খাবার কেমন খায়। এবার চলো দেখি স্ম্যাশ করে কিভাবে খাওয়াচ্ছি আমি ওকে। দেখো স্ম্যাশ করে খাওয়ারটা কিন্তু অতটাও ভালোভাবে খাচ্ছে না ও আনন্দের সাথে, যেটা তখন হালকা স্ম্যাশ করে খাওয়ারে খেয়েছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের